নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন বাদ আবার একটা খুব স্মৃতি জড়ানো, বিশেষ করে বাঙালিদের স্মৃতি জড়ানো একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি। ইনফ্যাক্ট অনেক দিন ধরেই আমার একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে এই জায়গাটায় আসা। এই জায়গাটার সঙ্গে বাঙালিরা অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি এসেছি আজকে ঝাড়খণ্ডের কারমাটার বা বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর মহাশয় এখানে জীবনের বহু সময় এখানে কাটিয়েছেন। আজ যাক রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটা হয়তো সেরকম পরিস্থিতিতে নেই, কিন্তু তবু এরকম মনীষীর একটা বাসস্থান আপনাদেরকে নিয়ে আসলাম এবং আমিও এলাম। সুন্দরভাবে এই জায়গাটাকে ঘুরে আজকে দেখে নেব, যেখানে একসময় পদধূলি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। আসুন ঘুরে দেখি আমরা কারমাটারে তার বাসস্থান, যেটা নন্দনকানন। সেই নন্দনকাননে আজকে ঘুরে আমরা দেখে নেব উনি কোথায় থাকতেন, কিভাবে থাকতেন এবং কিভাবে এখানে থেকে মানব জাতির জন্য উনি কাজ করে গেছেন। এই সেই এন্ট্রেন্সটা, এখানে ঢুকতেই একটা বড় গেট রয়েছে। গেটের আগেই একটা ফলক টাঙানো রয়েছে, তার মধ্যে লেখা রয়েছে নন্দনকানন বিদ্যাসাগর স্মৃতি ভবন। কন্ট্যাক্ট কেয়ারটেকারের নাম্বার দেওয়া রয়েছে এবং এখানকার সেক্রেটারি এবং একজন সিটি তার নাম দেওয়া, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমি সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজন অনুযায়ী আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আসুন ভেতরটা ঘুরে দেখে নিই সেই মহান ব্যক্তিত্বর বাসস্থানে। এইভাবে এন্ট্রান্স থেকে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে ভেতর দিকে। একটা বিশাল প্রাঙ্গণ, তার প্রচুর গাছগাছালি, অনেক বড় বড় গাছ রয়েছে সেখানে। ঢুকতে একটা প্রকাণ্ড শিমুল গাছ, লাল ফুল ফুটে রয়েছে। এছাড়াও রয়েছে একটা প্রকাণ্ড বট গাছ। শরীরের মধ্যে কিরকম একটা শিহরণ হচ্ছে, কিরকম একটা ফিলিং হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি এখন সেই জায়গায় বিচরণ করছি, সেই জায়গায় হাঁটাহাঁটি করছি যেখানে একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন। অদ্ভুত একটা ফিলিং ভিতরে আসছে, মানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় প্রতিটা মানুষের যেমন বর্ণ পরিচয়ের সঙ্গে পরিচয় আছে, তাদের বিশেষ করে প্রতিটি বাঙালির এই জায়গাটার সঙ্গে পরিচয় থাকা উচিত, থাকা দরকার। আমি মনে করি এটা একটা মোরাল নিড বা ডিউটি। প্রতিটা বাঙালি যেরকম বর্ণ পরিচয়ের অ আ ক খ দিয়ে তাদের শিক্ষা জীবনের শুরু হয়, আমার মনে হয় এই জায়গাটা না আসা পর্যন্ত তাদের শিক্ষা সম্পূর্ণভাবে হয় না, শিক্ষা সম্পূর্ণ হয় বলে আমার মনে হয় না। আসুন ঘুরে ঘুরে দেখে নিই সেই সুন্দর জায়গাটা। अरे चंदन मुखर्जी कौन है? चंदन का कौन है? ऊपर में है ना। এই যে প্রকাণ্ড বটগাছটার তলায় একটা সুন্দর বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি গড়ে তোলা হয়েছে এবং খুব সুন্দরভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছেন এখানকার যারা সংরক্ষণ করছেন তারা। এই জায়গাটার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে। জায়গাটার মাহাত্ম্য কি সেটা বললে পরে সত্যি অদ্ভুত লাগে এবং আমার মনে হয় যে মানুষ হিসাবে যে কোনো মানুষই এই জায়গাটায় আসুন না কেন, একটা অনবদ্য একটা ফিলিং মনের মধ্যে কাজ করবে। ঠিক আছে,
সেই জিনিসটা কি আপনাদেরকে বলি, এই জায়গার বিশেষ মাহাত্ম্যটা কি। বিদ্যাসাগর মহাশয় এই জায়গাটাতে, পার্টিকুলারলি এই জায়গাটাতে একটা মাটির বেদি তৈরি করেছিলেন। সেই যে প্রকাণ্ড বটগাছের কথাটা বললাম, তার নিচে এটিকে স্মৃতিস্তম্ভটা করা হয়েছে, মানে স্ট্যাচুটা করা হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা সেই মাটির বেদির ওপরে বসে সেই সময় বিদ্যাসাগর মহাশয় মানে বড়দের এবং ছোটদের সন্ধ্যাবেলায় লণ্ঠনের আলোতে বসে, সেই বেদির ওপরে বসে লণ্ঠনের আলোতে তখন সেই সময় লোকজনদেরকে শিক্ষা দেওয়ার একটা আয়োজন করেছিলেন। তৎকালীন সময় শোনা যায় নাকি বিদ্যাসাগর মহাশয় নিজের খরচে প্রতি মাসে 20 টাকা খরচ হতো। তো সেই সময় প্রতি মাসে 20 টাকা, মানে বুঝতে পারছেন আজকে সেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো যাই হোক, উনি নিজে পয়সা খরচা করে এখানে বসে বড়দেরকে এডুকেশন দিতেন, শিক্ষা দিতেন। আর আমার যদি খুব ভুল না হয়, আমার মনে হয় ভারতবর্ষের বুকে সেটাই প্রথম নাইট এডুকেশন ক্লাসেস, রাত্রিবেলায় কাজকর্ম হতো। কেন আশেপাশে তখন ছিল আদিবাসী অধ্যুষিত গ্রাম, প্রত্যেকেই দিনের বেলায় কাজে কর্মে তারা বেরিয়ে যেতেন, তাদের চাষ আবাদ এবং যা যা কাজকর্ম ছিল। এখানে প্রচুর দরিদ্র লোকেদের বসবাস ছিল। এবং এই বিদ্যাসাগর মহাশয় মানে মেনলি যে কারণে ওনার এখানে আসা, তো তাদের কল্যাণের জন্য, তাদের ভালো করার জন্য, তাদের যদি কিছু ভালো করতে পারেন সেই জন্য। তো এসে উনি এখানে এটা স্থাপনা করেন এবং এই জায়গাটাকে সেট আপ করেন, এবং এই জায়গাটার বুকে উনি এই শিক্ষা ব্যবস্থা চালু করেন। তৎকালীন যুগে প্রতি মাসে 20 টাকা নিজের পকেট থেকে খরচা করে, নিজের অ্যামাউন্ট থেকে খরচা করে উনি সেই গরিব মানুষদেরকে বা সেই সময়ের লোকজনদেরকে আসুন আপনাদের আলাপ করে দিই জিতেন্দ্রবাবুর সঙ্গে। জিতেন্দ্রবাবু এখানকার কেয়ারটেকার। এখানে যারা বাইরে থেকে আসবেন তাদের এটা থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে। জিতেন্দ্রবাবুর মুখেই শুনুন এখানকার ব্যবস্থা কীরকম কী আছে। জিতেন্দ্রবাবু বলুন। হ্যাঁ বলছি বলছি এখানে তো থাকার ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ আছে। কীরকম কী আছে যদি একটু বলেন। এখানে থাকার, খাওয়া দাওয়া থাকা, 3 বেলা খাওয়া দাওয়া থাকা, একজনের 360 টাকা পড়ে। মাত্র 360 টাকা? 350 একজনের। হ্যাঁ। আপনারা কি ভেজ খাওয়ান নন ভেজ খাওয়ান? না, নন ভেজ দেখুন 360 টাকা নিরামিষ। আচ্ছা। তারপরে আবার কিছু খেতে চান তো প্লেটের সিস্টেম আছে। আচ্ছা, তাহলে ওটাকে আপনাকে প্লেট হিসেবে আপনি চার্জ করবেন। প্লেটের সিস্টেম। 360 টাকা 3 বেলা খাওয়া? 3 বেলা, 2 বেলা চা বিস্কিট, সন্ধ্যাবেলা টিফিন। বাহ, মানে সকাল দুপুর সন্ধে। কমন অ্যাটাচ বাথরুম রুম আছে। কমন, আচ্ছা রুমগুলো তো দেখে নেবো। হ্যাঁ। আর 360 টাকা। 360। তো আপনাকে যোগাযোগ করতে গেলে পরে যদি আপনার ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন। 6202257193। আরেকবার বলুন। 6202257193। আচ্ছা, আপনাকে এই নম্বরে যোগাযোগ করলে আপনি আপডেট দিয়ে দিতে পারবেন, তাই তো? বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে এই নম্বরে যোগাযোগ করলেই আপনাকে পাওয়া যাবে। রেলওয়ে স্টেশন সামনে আছে, 1 মিনিট নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি রিসিভ করতে পারি, রিসিভ করি আমি। আচ্ছা আচ্ছা। আর ভালো এখানে খাওয়া দাওয়া, রেস্টের জন্য লোক আসে অনেক। আচ্ছা, আপনাদের চাই তো আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ জিতেন্দ্রবাবু। তো আপনাদের দরকার পড়লে পরে আপনারা জিতেন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, জিতেন্দ্রবাবু সব সুবন্দোবস্ত আপনাদের করে দেবেন। হ্যাঁ, এখানে সেই সঙ্গে জিতেন্দ্রবাবুর ছেলে রয়েছে। বাবু তোর কি নাম? मुन्ना कुमार मंडल है। मुन्ना कुमार मंडल। मैं बांग्ला अच्छा से बोल नहीं सकता, इसलिए मैं हिंदी में बोल रहा हूँ। कोई बात नहीं, कोई बात नहीं। तो यहाँ मैंने अगर पापा नहीं रहेंगे तो तुम सबको संभाल लेते हो ना? हाँ, मैं यहाँ पे गाइडिंग का काम करता हूँ, और मैं जैसे कोई भी दादा दीदी आते हैं बंगाल से तो मैं उनका गाइड करता हूँ। बहुत अच्छा। यहाँ पे जो गेस्ट हाउस में जो रहने के लिए आते हैं, मैं उनको ग्रेडी हो गया, मतलब ग्रेडी जितना भी, मतलब इधर आसपास में जितने भी जगह है, जितना भी जगह है मैं घुमाने ले चलता हूँ। बहुत अच्छा, ये मेरा काम है। और मैं क्लास 10 में पढ़ता हूँ। बहुत अच्छा। तो आप क्लास 10 में भी पढ़ते हो और साथ में ये गाइड का भी काम करते हो। बहुत अच्छा। चलो आप हम लोगों को घुमाकर सब दिखाओ कि विद्यासागर महाशय कहाँ रहते थे, क्या करते थे, नहीं करते थे, उनका वो रूम सब कुछ। ठीक है, आइए मैं आपको दिखाता हूँ। चले। এই যে বিশাল এরিয়া, এই বিশাল এরিয়ার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় অনেকগুলো আম গাছ লাগিয়েছিলেন, নিজে হাতে অনেকগুলো আম গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলোর মধ্যে অবশিষ্ট একটাই গাছ রয়েছে, এই গাছটা। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নিজে হাতে লাগানো গাছ।
এরকম মহাপুরুষের হাতে লাগানো গাছ আমি তো প্রথমবার দেখছি। জানি না আপনারা কেউ কখনো দেখেছেন কিনা। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুরনো গেট। আমরা যেখানটা দিয়ে এন্টার করলাম সেটা কিন্তু পরবর্তীকালে তৈরি করা হয়। এখানকার কিছু মানে সমাজসেবী লোকজন তারা লেগে এই যে ওই গেটটাকে তৈরি করেন, কিন্তু এটা হচ্ছে আদি গেটটা যেখানটা দিয়ে ঢোকা হতো। এবং পাশেই আপনারা যে একটা বন্ধ ঘর দেখতে পাচ্ছেন, আমি কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে, ওটা কিন্তু ডিসপেন্সারি ছিল। সেই ডিসপেন্সারিতে বিদ্যাসাগর মহাশয় তো চিকিৎসা করতেনই লোকজনদেরকে, এবং পরবর্তীকালে এখানে কিন্তু নিঃশুল্ক চিকিৎসার ব্যবস্থা ছিল। ডাক্তারবাবু এখানে বসতেন, কিন্তু পরবর্তীকালে ডাক্তারবাবুর বয়স হয়ে যাওয়ার কারণে উনি আর আসেন না এদিকে, আর সেই কারণে এটা দেখেই বুঝতে পারছেন, বলতে আমার খারাপ লাগছে। হ্যাঁ, এখন বন্ধ পড়ে রয়েছে। এদিকটা একটা ভগবতী ভবন, সেটা এখন মানে বিয়ে শাদির কাজে ব্যবহার করা হয়। ये स्कूल था जिसमें विद्यासागर जी पहले पढ़ाते थे। ये स्कूल था? हाँ। अच्छा अच्छा अच्छा। বিশাল এরিয়া, সেই এরিয়া জুড়ে এই ইয়ে একটা খুব খুব দামি জিনিস, খুব আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাই। এই বাড়িটাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় থাকতেন। আমি জানি না রোদে আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওপর একটা ফলক লাগানো রয়েছে, সেখানে বিদ্যাসাগর স্মৃতি লেখা আছে। এটা এখন একটা ওই আর কি শেষ স্মৃতি বলে রেখে দেওয়া হয়েছে। এই ফলকটা দেখুন, লেখা আছে স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরণাশ্রিত শ্রী সিংহদাস মল্লিক। এই বাড়িটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পরে ওনার সুপুত্র শ্রী নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই মল্লিকরা সিংহদাস মল্লিক কিনে নেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই প্রপার্টিটা, এই বাড়িটা যে একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল, এটা মানে একটা খুব স্ট্রং এভিডেন্স। একটা ক্র্যাক রয়েছে। এখানকার স্থানীয়দের বক্তব্য যে এই পাথরটাকে হয়তো কেউ বা কারা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু ওটাকে ওই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে। तो आप लोग देख रहे हैं कि ये विद्यासागर जी का बेड है जिसमें विद्यासागर जी सोते थे। विद्यासागर जी इसी बेड में सोते थे और इसी रूम में सोते थे। और ये जो देख रहे हैं ये माटी है, ये उनका गांव का मिट्टी है। ये उनका गांव का मिट्टी यहाँ पे रखा हुआ है, और ये विद्यासागर जी का स्टैचू और बेड है। মানে বুঝতে পারছেন, মুন্নার কথা অনুযায়ী এই রুমটা এটা মানে কি বলবো, ভাষায় হয়তো বর্ণনা করা যাবে না, আমি সেই যোগ্যই নই। এই রুমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় থাকতেন, এটাই তার শয্যা। এবং এখানে এটার মধ্যে, বক্সটার মধ্যে একটা ছোট্ট মানে ঘট, পেতলের ঘটের মধ্যে তার মানে আদি গ্রামের বাড়ির মাটি এনে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আমার তো মনে হয় আজকে আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমি এইরকম একটা জায়গায় আসতে পেরেছি বলে। সেই খাট যেখানে সেই মহাপুরুষ শুতেন, আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আসুন ঘুরে ঘুরে দেখি। এখন এখানে সবশুদ্ধ 3টে রুম এবং একটা এন্ট্রেন্সে হল রয়েছে, সেগুলো এখন ব্যবহার করা হয়। কার্যত কিছু ট্রেনিং কিছু মেয়েদের ব্যবস্থা করা হয়েছে যাদের হ্যান্ডিক্রাফটসের ট্রেনিং দেওয়া হয়। আর পড়াশুনোর ব্যাপারটা ঠিক এখানে খুব স্পষ্ট নয় যে এখন বর্তমানে পড়াশোনা কিছু হয় কি হয় না। बाबू अभी कुछ पढ़ाई होता है यहाँ पर? कुछ नहीं, अभी तो नहीं होता है। अभी नहीं होता है। तो মুন্নার বক্তব্য অনুযায়ী এখন কোনো পড়াশোনা হয় না, কিন্তু সময় সময় কিছু হ্যান্ডিক্রাফটসের ট্রেনিং হয়। हाँ है ना? और यहाँ पे होम्योपैथी का कैंप भी होता है कभी कभी, जो मुफ्त इलाज दिया जाता है डॉक्टरों द्वारा। मतलब आँख की जांच, मतलब कोई बीमारी हो तो उनका ये जांच होता है मुफ्त में, फ्री में, कोई पैसा नहीं लगता है। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে মাঝে মাঝে মেডিকেল ক্যাম্পও হয় যেখানে হোমিওপ্যাথি ডক্টররা আসেন, এবং আই ক্যাম্পও করা হয় যেখানে নিঃশুল্ক তাদের চোখের চেক আপ, ক্যাটারাক্ট চেক আপ এসবগুলো হয়ে থাকে। আর বাস আপাতত এখানে আর কোনো কার্যক্রম হয় না। এন্ট্রেন্সেই একটা হল, পাশে একটা অফিস, আর
এই দিকটাতে আপনাদেরকে যেটা দেখালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে নিজের রুমটা যেখানে তিনি বিশ্রাম করতেন তারই সংলগ্ন একটা ছোট আরো রুম রয়েছে। इसमें क्या होता है? इसमें कुछ नहीं होता। विद्यासागर जी पढ़ाते थे, ये तो मेरे स्कूल था ना बालिका विद्यालय, तो शायद ऐसे ही था ये। नहीं कोई नहीं रहता। इसमें क्या होता है? इसमें कुछ नहीं होता। এগুলোতে আপাতত টাইলস লাগানো হয়েছে। সেই সময় নিশ্চয়ই টাইলসগুলো ছিল না, এবং টাইলস লাগিয়ে একটু এগুলোকে ঠিকঠাক করার বন্দোবস্ত করা হয়েছে, যাতে এই স্মৃতিটাকে অবশ্যই ধরে রাখা যায়। মানুষের চেষ্টা রয়েছে, সে সঙ্গে যদি আপনাদের, আমার এবং আমাদের রাদার একটা সহযোগিতা থাকে, তাহলে পরে নিশ্চয়ই এই জিনিসটা সংরক্ষিত থাকবে। চতুর্দিকে খালি ধুধু জায়গা, বেশ বড় জায়গা, যেটা বলছিলাম যে নিরিবিলিতে কাটিয়ে নিতে এটা কিন্তু খুব সুন্দর জায়গা। ট্যুরিজম তো বলবো না, কিন্তু একটা মনীষীর যেখানে একসময় বিচরণ ছিল, আনাগোনা ছিল, ওঠা বসা ছিল, সব কিছু ছিল, সেরকম একটা জায়গায় যদি একটা দিন কাটিয়ে নিতে আপনাদের ইচ্ছা হয়, আপনারা এখানে চলে আসতেই পারেন। থাকার সব রকম সুবন্দোবস্ত আছে, সেটাও ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। বেশ নিরিবিলি, বেশ চতুর্দিক পাখির ডাক। এখন তো প্রচুর ঘরবাড়ি হয়েছে চতুর্দিকে, ঘরবাড়ি দিয়েই ঘেরা, কিন্তু যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে ছিলেন সেখানে কিন্তু এত ঘরবাড়ি ছিল না, ছিল কিছু প্রাচীন ঘরদোর ছিল, এবং দূর দূর পর্যন্ত কিন্তু সেরকম বসতি, ঘন বসতি, সেই ব্যাপারটা ছিল না। আসুন ঘুরে দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাসভবনের চারিপাশটা। যে গেস্ট হাউসের কথা বলছিলাম আপনাদেরকে, সেই গেস্ট হাউসটা চলে এসেছি। ক্যাম্পাসের মধ্যেই নাম দেওয়া হয়েছে জামশেদপুর অতিথি ভবন। দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এখানে অ্যাটাচড টয়লেটের বন্দোবস্ত আছে, রুম আছে। कितने लोग यहाँ पर एक साथ रह सकते हैं? एक रूम में लगभग 6 जन। एक रूम में 6 जन। हाँ, 3 बेड है। और टोटल कितने रूम है इस तरह का? टोटल इस तरह का तो 2 ही है। 2 ही है। हाँ, और उधर भी रूम है 4 है। टोटल 6 रूम हुआ। टोटल 6 रूम। और 6 रूम जो है एसी रूम बन रहा है। अच्छा, 6 और एसी रूम बन रहा है। हाँ, बन रहा है। আচ্ছা আচ্ছা, মুন্না বাবুর কথা অনুযায়ী এখানে আরও 6টা রুম তৈরি করা হচ্ছে, যেখানে এসির বন্দোবস্ত থাকবে। এসির বন্দোবস্ত এই জন্য, এখানে প্রচণ্ড গরম পড়ে, গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে। তাই গ্রীষ্মকালে যারা এখানে বেড়াতে আসবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেটাকে মাথায় রেখে 6টা রুম তৈরি করা আছে, যেগুলো এসি। বর্তমানে এগুলো নন এসি রুম, কিন্তু অ্যাকোমোডেশন মোটামুটি জোনা 20 এখন আপাতত বন্দোবস্ত আছে। আসুন রুমটাকে ঘুরে ঘুরে দেখি ভেতরটা। এই সেই রুম, 3টে বেড রয়েছে। আমার মনে হয় এখানে একটা বেডে 2 জন এবং বাকি 2টো সিঙ্গেল বেড রয়েছে। এখানে আরামসে 4 জন থাকতে পারবেন। এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটাকে একটু দেখিয়ে দিই। বাহ, এখানে খুব সুন্দর জিনিস লেখা রয়েছে, ঘর কে অন্দর শরাব, তম্বাকু এবং সিগারেট পিনা মানা হ্যায়। খুব সুন্দর। এরকম একটা জায়গায় এই জিনিসটাই এক্সপেক্টেড। যাই হোক, ছোট্ট সুন্দর একটা টয়লেট রয়েছে, কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে, গিজার নেই, শাওয়ার নেই, ঠিক আছে। সেই আরেকটা রুম রয়েছে। এই রুমটা তো সেই একই রকমের ব্যবস্থা,
হ্যাঁ, জানালা আছে এবং একই রকমের ওই বেডের সিস্টেম। মুন্নাবাবু বললেন যে একই तरह का है, अलग से दिखाने का कोई ज़रूरत नहीं। পাশে একটা সুন্দর বাগান রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, প্রচুর পাখির কলতান আপনারা শুনতে পাবেন। এখানে যদি থাকেন তাহলে পাখির কলতানেই আপনাদের ঘুম ভাঙবে, এটা তো নিশ্চিত। প্রত্যেককে বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো এই জায়গাটা অবশ্যই একবার আসবেন। এদিকে দুটো গেস্ট হাউস, দুটো না তোরই একটা দেখলাম, দ্বিতীয়টা বললো একই রকমের। এবারে এদিকে আরও 4টে আছে, দেখে নিই গেস্ট হাউসগুলো কীরকম। খাবার দাবার ব্যবস্থা তো শুনলেন আপনারা, 360 টাকা জনপ্রতি, 3 বেলা খাবার দেওয়া হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেই সঙ্গে মর্নিং টিফিন রয়েছে, ইভিনিং স্ন্যাক্স রয়েছে। 360 টাকা ভেজ মিল। এরপরে যদি আপনারা ননভেজ কিছু খেতে চান সেটা এক্সট্রা চার্জেবল। এখানে একটা রুম রয়েছে, সেই রুমটায় 3টে খাট রয়েছে, 2 জন করে শোয়া যেতে পারে। এখানে 6 জন আরামে থাকতে পারে। দুটো বড় বড় জানালা রয়েছে, ওপরে পাখা রয়েছে, এসির বন্দোবস্ত নেই। এসি রুম যেটা বললাম আপনাদেরকে তৈরি হচ্ছে। এই যে কুয়োটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কুয়োটা কিন্তু সেই সময় থেকেই আছে যখন বিদ্যাসাগর মহাশয় এখানে থাকতেন। এই কুয়োর জলই ছিল তখন প্রধান সোর্স অফ ওয়াটার। জলের সোর্স বলতে এটাই ছিল। তখন হয়তো এরকমটা ছিল না, একটু অন্যরকম ছিল। দেখেই বোঝা যাচ্ছে পরবর্তীকালে যারা এখানে এসব সংরক্ষণ করছেন তারা পাড়টাকে বাঁধিয়েছেন বা কুয়োটাকে একটু প্লাস্টার করেছেন, কিন্তু এইটাই ছিল একমাত্র জলের সোর্স সেই সময়, যেটা বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করতেন। তিনি স্নান করা থেকে আরম্ভ করে খাওয়া এবং অন্যরা যারা যারা এখানে আসতেন বা থাকতেন প্রত্যেকে এই কুয়োর জলেই সব কিছু করতে হতো। আপনাদের পরিচয় করে দিই, আমার ছোটোবেলাকার বন্ধু দেবাশিস মুখার্জি। দেবাশিস মুখার্জি না, আমরা রিঙ্কু বলেই ডাকি। রিঙ্কুর সঙ্গে, রিঙ্কুকে আগে আপনারা দেখেছেন আমার ভিডিওতে বলে মনে হয় না, তবে ও কিন্তু একটা খুব দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ছেলে, দুর্দান্ত জলি ছেলে। আমার সঙ্গে আগামী ভিডিওগুলোতে ওকে দেখতে পাবেন। দেবাশিস মুখার্জি, চিনে রাখুন এটাকে। প্রথম যে প্রবেশদ্বারটা ছিল সেখান থেকে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূল বাসভবনের ছবিটা নেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আর প্রথম যে ফলকটা এইখানে লাগানো হয়েছিল গেটের পাশে নন্দনকানন, সেটা হচ্ছে এটা। অস্পষ্ট হয়ে গেছে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর তারই ডান দিকে রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার সেই ফলকটা। আমরা বাদ দিইনি নিজেদের ছবিগুলো তুলে রাখতে, আর সেইটা সে সঙ্গে স্মৃতির মণিকোঠায় সুন্দর দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা আজকে ফিরে চললাম, আজকের মতো রাদার ফিরে চললাম আমাদের বাড়ি। কিন্তু সত্যি বলছি, মনটা খুব খুব ভালো হয়ে গেল এরকম একটা জায়গায় আসতে পেরে। আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারাও চেষ্টা করুন অন্তত জীবনে একবার হলো এই জায়গাটাতে আসার। কারণ একজন মনীষীকে এর থেকে ভালো শ্রদ্ধাঞ্জলি বোধহয় দেওয়া যায় না। খুব ফুরফুর একটা মন নিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। নমস্কার।